হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বৈষ্ণব পদাবলীতে যে ৮ খানা পদ নির্বাচিত রয়েছে তার ওই প্রথমতম পদ। পদটার নাম কি? না আজু হাম কি প্যাখলু নবদ্বীপ চন্দ করতলে করই বয়ন অবলম্ব। এই পদটি পুঙ্খানুপুঙ্খভাবে একদম লাইন ধরে ধরে আজকের এই ক্লাসে আলোচনা করব। তো পদটি লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে এই পদটি থেকে প্রাথমিক কিছু তথ্য রয়েছে যেগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে, কারণ পরীক্ষাতে আসার কিন্তু প্রবল চান্স থাকে সেগুলো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে কি না, এই যে আজুহাম কি প্যাখলু নবদ্বীপ চন্দ, এখানে প্যাখটা এক্সট্রা হয়ে গেছে, এটা হবে না। আজুহাম কি প্যাখলু নবদ্বীপ চন্দ এই পদটি কোন পর্যায়ের পদ? পরীক্ষাতে কিন্তু দিতেই পারে, তাই না? তাহলে আমরা উত্তর লিখব কি না পূর্বরাগ পর্যায়ের পদ। তাহলে আমাদেরকে জানতে হবে পূর্বরাগ পর্যায় কাকে বলে। ওকে, আর কি এই পদটা থেকে জানতে হবে না এই পদটি কি বিষয়ক পদ, তাই তো পরীক্ষাতে দিতেই পারে। তাহলে আমরা লিখবো এই পদটি গৌরচন্দ্রিকা বিষয়ক একটা কিন্তু পদ। তাহলে আমাদেরকে জানতে হবে এবার গৌরচন্দ্রিকা জিনিসটা কি, সেটাও আমাদেরকে জানতে হবে। এবার এখানে একটা বিষয় রয়েছে, সেটা কি গৌরচন্দ্রিকা কাকে বলে, এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে। তবে কিন্তু আমরা বুঝতে পারবো গৌরচন্দ্রিকা জিনিসটা কি। কারণ কি জানো, কারণ গৌরাঙ্গ বিষয়ক পদ যদি না থাকে তাহলে গৌরচন্দ্রিকার উৎপত্তি কিন্তু হবে না। গৌরাঙ্গ বিষয়ক পদ আছে বলেই কিন্তু গৌরচন্দ্রিকার উৎপত্তি হয়েছে। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদেরকে তিনটে বিষয় জানতে হবে। একটা কি না পূর্ব রাগ কাকে বলে বা পূর্বরাগ পর্যায় কাকে বলে। দ্বিতীয় জানতে হবে গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে। তারপরে আমরা আসবো গৌরচন্দ্রিকা কাকে বলে। এই তিনটে আলোচনা করার পরে আমরা ডিটেলসে চলে যাব একদম পদটির এই আজুহাম কি প্যাখলু নবদ্বীপ চন্দ্র এই পদটির লাইন ধরে ধরে আলোচনা। তো প্রথমে এই তিনটে আমাদেরকে ভালো করে জানতে হবে। এই তিনটে আলোচনায় কিন্তু ভালো করে শুনবে, কারণ এই তিনটে থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু মানে ম্যাক্সিমাম সময়ে এসে থাকে যাদের এই বৈষ্ণব পদাবলীর জায়গাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো পূর্বরাগ পর্যায় কাকে বলে। দেখো পূর্বরাগ পর্যায় কি না, এখানে প্রথমেই লেখা রয়েছে, খাতাতে একটু লিখে নেবে যে মিলনের আগের প্রেমেই হলো পূর্বরাগ। তাহলে কি মিলনের আগের প্রেম, মিলনের আগের যে অবস্থা সেটাই হচ্ছে পূর্বরাগ। এই যে দেখো পূর্বরাগ এই শব্দটার মধ্যেই কিন্তু পূর্বরাগের যে কাকে বলে বা পূর্বরাগের যে সংজ্ঞা সেটা কিন্তু লুকিয়ে আছে। সেটা কেমন? এই যে পূর্ব, পূর্ব শব্দটার অর্থ হচ্ছে আগে, আর রাগ, রাগ শব্দটার অর্থ হচ্ছে প্রেম। তাহলে আগের যে প্রেম সেটাই হচ্ছে পূর্বরাগ। অর্থাৎ তারা মিলিত হয়নি, তারা একে অপরের সাথে পাশাপাশি বসে মুক্ত দুটি কথা বলেনি, কিন্তু তারা একে অপরকে দেখেছে, তাতেই আকর্ষণ বোধ হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে কিন্তু পূর্বরাগ। অর্থাৎ মিলনের আগের যে প্রেম সেটাই হলো পূর্বরাগ। একটু ডিটেলসে আমরা যাই, ডিটেলসে গিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি লিখে নেবে খাতাতে যে মিলনের বহু আগে নায়ক বা নায়িকার প্রাথমিক পারস্পরিক আকর্ষণ সেটাই হচ্ছে পূর্বরাগ। অর্থাৎ দূর থেকে দুজন দুজনাকে দেখেছে এবং ভালো লেগেছে, কিংবা কোনো না কোনোভাবে দুজন দুজনার কথা শুনেছে আর তাতেই একে অপরকে আকর্ষণ বোধ করেছে। ওকে, এই দেখা অথবা শোনার মাধ্যমে নায়ক নায়িকার পারস্পরিক যে আকর্ষণ বোধ বা আকর্ষণ তাই হলো পূর্বরাগ। তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম, এটাকে যদি এক লাইনে আমরা বোঝাতে চাই পূর্বরাগ জিনিসটা কি, তাহলে কি হবে জানো? প্রথম দেখাতেই প্রেম, সেটাই হলো পূর্বরাগ। অর্থাৎ কি লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটাই হচ্ছে পূর্বরাগ। অর্থাৎ নায়ক নায়িকা দুজন দুজনাকে দেখেছে, এতেই ভালো লেগে গেছে। ঠিক আছে, এরা একে অপরের কথা শুনেছে, সেই কথা শুনেই তারা একে অপরের প্রতি মুগ্ধ হয়ে গেছে, কিন্তু তারা একে অপরের সাথে দেখাও করেনি, একে অপরের সাথে পাশাপাশি বসে যে দুটো কথা বলেছে, একটু সময় কাটিয়েছে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। ঠিক আছে, কিন্তু এই যে একে অপরের প্রতি কথা শুনে বা তাদেরকে একে অপরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখে যে আকর্ষণ বোধটা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে পূর্বরাগ। বোঝা গেল? আর এই আকর্ষণ বোধ সৃষ্টি হচ্ছে বলেই তো এর পরবর্তী ধাপ কি হবে? মিলনের ইচ্ছাটা জাগবে, তাই না? আর যখনই মিলনের ইচ্ছাটা জাগবে আর সেই মিলনের ইচ্ছার ফলে যে ব্যাকুলতাটা সৃষ্টি হবে, সেই ব্যাকুলতাটা কিন্তু পরেই পূর্বরাগের স্থানে। ঠিক আছে, বিরহ যন্ত্রণা, তার হৃদয়ের ব্যাকুলতা বা তাকে পাওয়ার জন্য হৃদয়ের নব নব ভাব প্রস্ফুটিত হওয়া। ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে কি বলবো ক্রিয়াকলাপ করা,
মন অস্থির হয়ে যাচ্ছে, এক জায়গাতে মন টিকে থাকছে না, ঘরের ভিতরে বাহিরে হচ্ছে, এই ধরনের ভাব কিন্তু পূর্বরাগ পর্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করে থাকবো। বোঝা গেল? তাহলে পূর্বরাগ কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমাদের জানার বিষয় কি না, গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে। বাইরে থেকে একটু আধটু আওয়াজ আসতে পারে, তো কাইন্ডলি সেটা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। কাউকে তো আর বলে বোঝানো যায় না যে চিৎকার করবে না, যদি আসে তো একটু অ্যাডজাস্ট করে নেবে প্লিজ। হ্যাঁ, দেখো এরপর আমাদেরকে জানতে হবে গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে, খুব বেশি ইম্পর্টেন্ট। গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা এই দুটো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সময় কিন্তু পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে শুনবে এবং খাতাতে নোট ডাউন করে নেবে, যেটা আমি তোমরা দেখতে পাচ্ছ বা মুখে যেগুলো বলছি, ঠিক আছে। দেখো গৌরাঙ্গ বিষয়ক পদ কি, গৌরাঙ্গ দেবকে কেন্দ্র করে পদাবলী সাহিত্যে যে সমস্ত পদ রচিত হয়েছে সেগুলি সবই হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক। অর্থাৎ গৌরাঙ্গ দেবটাকে না, গৌরাঙ্গ দেব হচ্ছে শ্রী চৈতন্য দেবকে গৌরাঙ্গ দেব বলা হচ্ছে। তাহলে এই যে গৌরাঙ্গ দেব বা শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে যে সকল পদগুলো রচিত হয়েছে পদাবলী সাহিত্যে, সেই সকল পদগুলোই কি না গৌরাঙ্গ বিষয়ক পদ। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এরপরে আর দুটো তথ্য আমরা এখান থেকে একটু জেনে নেব, সেগুলো কি না, শ্রীকৃষ্ণই চৈতন্য বা গৌরাঙ্গ রূপে মর্ত পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। বোঝা গেল কি না, শ্রীকৃষ্ণই চৈতন্য বা শ্রী চৈতন্য গৌরাঙ্গ রূপে মর্ত পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এখানে একটা বিষয় কেমন না, এই যে বৈষ্ণব ভক্তরা যারা রয়েছে এরা মনে করতেন যে চৈতন্য দেবেই হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত রূপ, অর্থাৎ যুগল বিগ্রহ। বিগ্রহ মানে দেব মূর্তি, ঠিক আছে, যুগল বিগ্রহ মানে দুয়ে মিলে এক। অর্থাৎ এই চৈতন্য দেবের মধ্যেই কিন্তু শ্রীকৃষ্ণের দুটো অবতারেই রয়েছে, বা অবতার বলবো না, শ্রীকৃষ্ণের দুই মূর্তি রয়েছে, রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণ দুটো শরীর হলেও ওদের হৃদয় বা মন কিন্তু এক, এটা আমরা সবাই কিন্তু জানি। তো বৈষ্ণব ভক্তরাও কিন্তু মনে করতেন যে এই যে শ্রী চৈতন্য দেব বা গৌরাঙ্গ দেব, ইনার মধ্যে কিন্তু রাধাকৃষ্ণের মিলিত রূপটা কিন্তু রয়েছে। অর্থাৎ রাধাকৃষ্ণের মিলিত রূপের মাধ্যমেই কিন্তু সৃষ্টি হয়েছে কে না, আমাদের এই গৌরাঙ্গ দেব বা শ্রী চৈতন্য দেব। তাই একে বলা হচ্ছে যুগল বিগ্রহ, দুইয়ে মিলে এক। আশা করি বোঝা গেল। আবার বলা হয় যে এই গৌরাঙ্গ দেবের মধ্যে বা গৌরাঙ্গ দেবের অন্তরে আছেন কৃষ্ণ এবং বাইরে আছেন গৌর, ঠিক আছে। অর্থাৎ গৌরাঙ্গ দেবের অন্তরে কৃষ্ণ এবং বাইরে গৌর, এই যে লীলা, এই লীলাকে কেন্দ্র করে বা গৌরাঙ্গ দেবের যে এক একটা লীলা, এই লীলাকে কেন্দ্র করে যে সকল পদগুলো পদাবলী সাহিত্যে রচিত হচ্ছে সেগুলোই হচ্ছে গৌরাঙ্গ বিষয় পদ, আমরা এইভাবেও বলতে পারি। বোঝা গেল? একটা ছবি দেখে নাও তাহলে বুঝতে পারবে ভালো করে। দেখো ইনি হচ্ছেন গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্য দেব, ইনি হচ্ছেন কৃষ্ণ এবং ইনি হচ্ছেন রাধা, আর এই দুইয়ের মিলিত হয়ে সৃষ্টি হয়েছেন আমাদের গৌরাঙ্গদেব, ঠিক আছে। অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যুগল বিগ্রহ, রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ, দুইয়ে মিলে এক, সেটাই হচ্ছে আমাদের এই চৈতন্য মহাপ্রভু বা শ্রী চৈতন্য দেব বা গৌরাঙ্গদেব। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে আবার চেষ্টা করব বুঝিয়ে দাও, ঠিক আছে। এরপর আমার একটু জেনে নেব গৌরচন্দ্রিকা কাকে বলে। এই গৌরচন্দ্রিকাতে অনেক ভাই বোনের ডাউট থেকে যায়, বুঝতে পারে না সাধারণভাবে, ঠিক আছে, একটু পেঁচালো টাইপের মনে হয়। আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর, একটু মনোযোগ সহকারে শুনবে। গৌরাঙ্গ বিষয়ক পদ থেকে গৌরচন্দ্রিকা কাকে বলে এটা কিন্তু পরীক্ষাতে আসার একটু প্রবল চান্স থাকে, তো ভালো করে মনোযোগ সহকারে শুনে খাতাতে লিখে নাও বাবার। দেখো প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে সেটা কি, এই যে গৌরচন্দ্রিকার প্রবক্তাকে, মানে এই যে গৌরচন্দ্রিটা উৎপত্তি কে করেছিল, প্রবক্তা হচ্ছে নরোত্তম ঠাকুর। এটা খুব বেশি করে মনে রাখবে, ম্যাক্সিমাম সময় শর্ট কোশ্চেনে পরীক্ষাতে দিয়ে দেওয়া হয় যে গৌরচন্দ্রিকার প্রবক্তাটা কে। উত্তর কি হবে না, নরোত্তম ঠাকুর। ওকে, এরপরে পরীক্ষাতে যদি দেই যে গৌরচন্দ্রিকার আভিধানিক অর্থ কি, তাহলে আমরা কি লিখবো না, গৌরচন্দ্রিকার আভিধানিক অর্থ হচ্ছে গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ, ঠিক আছে। এই যে গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ, এটা মানে কি, চন্দ্রের কিরণ আমরা কাকে বলি, জ্যোৎস্নাকে। সমগ্র জগৎ যখন রাত্রিবেলাতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে, ঠিক তখন চাঁদের কিরণ অর্থাৎ জ্যোৎস্নার যে আলো সেটা সমগ্র জগৎকে কিন্তু আলোকিত করে। এই যে আলোকিত হওয়ার জায়গা,
এই আলোয় আলোকিত হয় কিন্তু মানব সমাজের এক একটা প্রাণী, এক একটা মানুষ, অর্থাৎ পুরো টোটাল যে আমাদের জগৎ রয়েছে, জগতের সবাই। সেখানে জাতি, ধর্ম, বর্ণ কিচ্ছু থাকে না। এই জ্যোৎস্নার আলো কিন্তু সবাইকে আলোকিত করে। ঠিক সেরকমই এই যে গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্য দেবের কাছেও কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু স্থান পেয়েছে, ভালোবাসা পেয়েছে তার কাছে। ঠিক আছে? ইনি কিন্তু কখনো দেখেননি জাতি, ধর্ম, বর্ণ। সেজন্য তাকে বলা হয় গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ। ঠিক আছে? এটা হচ্ছে আভিধানিক অর্থ। আচ্ছা, আর একটা এখানে লেখা প্রয়োজন ছিল, সেটা লেখা হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। এটা একটু খাতাতে লিখে নেবে। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে আভিধানিক অর্থ কি, মনে রাখবে আভিধানিক শব্দটা, তবেই কিন্তু হবে গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ। আর যদি প্রশ্ন হয় যে এই গৌরচন্দ্রিকা শব্দটি বৈষ্ণব সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়, তখন কিন্তু এর অ্যান্সার হবে আলাদা। ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট, এটা লিখে নেবে খাতাতে। বৈষ্ণব সাহিত্যে এই গৌরচন্দ্রিকা শব্দটি ব্যবহৃত হয় ভূমিকা হিসেবে। ভূমিকা, ঠিক আছে, ভূমিকা হিসেবে ব্যবহৃত হয় বা মুখবন্ধ হিসেবে ব্যবহৃত হয়। কার ভূমিকা হিসেবে বা কিসের ভূমিকা হিসেবে ব্যবহৃত হচ্ছে এই গৌরচন্দ্রিকা শব্দটি, বা এই কিসের মুখবন্ধ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই গৌরচন্দ্রিকা শব্দটি বৈষ্ণব সাহিত্যে? না, এই যে পালা কীর্তন, পালা রসকীর্তনের যে ভূমিকা, ঠিক আছে, সেই ভূমিকা অংশে কিন্তু এই গৌরচন্দ্রিকা শব্দটা ব্যবহৃত হচ্ছে। বৈষ্ণব সাহিত্যে পালাবদ্ধ রসকীর্তন, বা এই যে আমাদের কীর্তনগুলো যেগুলো হয় পালাবদ্ধ যে কীর্তন, সেই কীর্তনের আগে ভূমিকা হিসেবে এই গৌরচন্দ্রিকা শব্দটা কিন্তু ব্যবহৃত হয়। তাহলে আবারও একবার বলে দিচ্ছি, খাতাতে লিখে নাও। কি না, বৈষ্ণব সাহিত্যে গৌরচন্দ্রিকা শব্দটি পালাবদ্ধ কীর্তনের ভূমিকা বা মুখবন্ধ হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেল? খাতাতে লিখে নেবে। ঠিক আছে? যে বৈষ্ণব সাহিত্যে গৌরচন্দ্রিকা শব্দটি পালাবদ্ধ রসকীর্তনের ভূমিকা বা মুখবন্ধ হিসেবে ব্যবহৃত হয়। আশা করি বোঝাতে পেরেছি। যদি ডাউট থাকে তো জানাবে। ঠিক আছে? এরপর আমরা জেনে নেব গৌরচন্দ্রিকা কাকে বলে। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। গৌরচন্দ্রিকা কাকে বলে? দেখো, পালাবদ্ধ কীর্তনের আসরে কৃষ্ণলীলার যে কাহিনী বর্ণিত হয়, তার ভূমিকা রূপে যে গৌরাঙ্গ বিষয়ক যে পদটি প্রথমেই গীত হয়, তাই হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ বিষয়ক পদ একটু আগে আলোচনা করলাম, যে যে সকল পদগুলো গৌরাঙ্গ দেবকে কেন্দ্র করে রচিত হয়েছে, সেটাই হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। তাই তো? তো গৌরচন্দ্রিকাটা তাহলে কি? গৌরচন্দ্রিকা তখন হবে যখন পালাবদ্ধ কীর্তনটা আসবে। অর্থাৎ এই যে পালাবদ্ধ কীর্তনের আসরে কৃষ্ণলীলার যে কাহিনী, পালাবদ্ধ কীর্তন মানে কি? কৃষ্ণলীলার হয়তো কাহিনীগুলোকে পরপর সাজিয়ে গানের আসরের বা গানের মাধ্যমে কীর্তনটা চালিয়ে যাওয়া হবে, সেটাই হচ্ছে পালাবদ্ধ কীর্তন। কীর্তন আর পালাবদ্ধ কীর্তন কিন্তু আলাদা। পালাবদ্ধ কীর্তন সেটা। তো এই যে পালাবদ্ধ কীর্তনের যখন শুরুটা হবে, সেই শুরুটা কোনো একটা গৌরাঙ্গ বিষয়ক পদকে দিয়ে হবে। তো যে গৌরাঙ্গ বিষয়ক পদটা এই পালাবদ্ধ কীর্তনের শুরুতে গাওয়া হবে, একদম শুরুতে ভূমিকাতে, তখনই সেই গৌরাঙ্গ বিষয়ক পদটা হয়ে উঠবে কি না গৌরচন্দ্রিকা। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এখানে লিখেছি যে গৌরচন্দ্রিকার দ্বারাই কীর্তনের প্রাণ প্রতিষ্ঠা হয়, অর্থাৎ বা পালাবদ্ধ কীর্তনের প্রাণ প্রতিষ্ঠা হয়। পালাবদ্ধ কীর্তন যখন শুরু হবে, তো এই শুরুটা কিন্তু কোনো একটা গৌরাঙ্গ বিষয়ক পদকে অ্যাড করে করা হয়, আর যে গৌরাঙ্গ বিষয়ক পদটা অ্যাড করা হয় ভূমিকা হিসেবে, সেটাই কিন্তু হয়ে উঠবে, গৌরাঙ্গ বিষয়ক পদটাই হয়ে উঠে তখন গৌরচন্দ্রিকা। ঠিক আছে? অর্থাৎ এই গৌরচন্দ্রিকা দ্বারাই কিন্তু কীর্তনের প্রাণ প্রতিষ্ঠাটা কিন্তু হয়। বোঝা গেছে? আর এই গৌরচন্দ্রিকার প্রবক্তা হচ্ছেন কে না নরোত্তম ঠাকুর। আরো একটু ডিটেলসে যাব, এখানেও যদি কারো বুঝতে অসুবিধা থাকে এরপরে তোমরা বুঝতে পারবে। সেটা কি? একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ কি এটা আমার মনে হয় এই জায়গাটাতে একটু ডাউট থাকে অনেকের, সেই জন্য আমি একটু বেশি ডিটেলসে যাচ্ছি। তারপরে তো আমরা পদটা আলোচনা করবই, ঠিক না? দেখো কি রয়েছে, যখন যে বিষয়ের পালাকীর্তন গাওয়া হয়, যখন যে বিষয়ের পালাকীর্তন গাওয়া হয়, তখন কীর্তনের শুরুতে সেই বিষয়ের, মনে রাখবে যে বিষয়ের পালাকীর্তন
আর কীর্তনের শুরুতে সেই বিষয়ের ইঙ্গিত বহ যে গৌরাঙ্গ বিষয়ক পদটি গাওয়া হয় তাই হলো গৌরচন্দ্রিকা। একটু বুঝে নাও, অর্থাৎ সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু সমস্ত গৌরচন্দ্রিকা কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ। কারণ গৌরাঙ্গ বিষয়ক পদ যদি না থাকে তাহলে গৌরচন্দ্রিকা হবে না। গৌরাঙ্গ বিষয়ক পদটাই তো অ্যাকচুয়ালি গৌরচন্দ্রিকা। যখন সেটা পালাবদ্ধ কীর্তনের ভূমিকা হিসেবে নেওয়া হবে তখনই সেটা গৌরচন্দ্রিকা হবে, তাই না? একটু ভালো করে বোঝো, এখানে গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, সেটা কেমন? মনে করো একটা পালাবদ্ধ কীর্তন হচ্ছে, সেখানে কিছু কাহিনী থাকবে, রাধাকৃষ্ণের কাহিনী থাকবে। এরপরে পালাবদ্ধ কীর্তনটাকে করার জন্য রাধা কৃষ্ণের যে কাহিনীটা নেওয়া হয় পালা আকারে যেটা হবে, ঠিক আছে, যে কাহিনীটাকে নেওয়া হয় সেই কাহিনীটার সাথে মিল থাকতে হবে যে গৌরাঙ্গ বিষয়ক পদটা ভূমিকা রূপে, হ্যাঁ, ওই পালাবদ্ধ কীর্তনের ভূমিকা রূপে বা মুখবদ্ধ রূপে গৌরচন্দ্রিকা হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ কি না, যখনই পালাবদ্ধ কীর্তনের শুরুতে কোনো গৌরাঙ্গ বিষয়ক পদ ভূমিকা রূপে গাওয়া হবে তখনই সেটা হয়ে উঠবে কি না গৌরচন্দ্রিকা। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা কেমন না, এই যে গৌরাঙ্গ বিষয়ক পদটা ভূমিকা রূপে নেওয়া হবে তার যে কাহিনী, এই কাহিনীটার সাথে কিন্তু ওই পালাবদ্ধ কীর্তনের যে কাহিনী সেটার মিল থাকতে হবে। অর্থাৎ মনে করো আমি পালাবদ্ধ কীর্তনে রাধাকৃষ্ণের এক কাহিনী নিয়েছি, আর গৌরাঙ্গ বিষয়ক যে পদটা আমি ভূমিকা হিসেবে নিলাম সেটার কাহিনী আলাদা, তাহলে কিন্তু হবে না। সেই জন্যই সব গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু সব গৌরচন্দ্রিকা কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ। অর্থাৎ আমরা যে কোনো গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু আমরা ভূমিকাতে নিতে পারি না, ঠিক আছে? ওই কাহিনীটার সাথে যে গৌরাঙ্গ বিষয়ক পদটা আমরা নিচ্ছি সেটারও কিন্তু মিল থাকতে হবে, তবেই সেটা কিন্তু গৌরচন্দ্রিকা হবে, না হলে কিন্তু হবে না। বোঝা গেল বাবারা? এখানে তোমাদের একটা প্রশ্ন আছে যে তাহলে আমরা কি করে নির্বাচন করব? এটা অনেক তো আছে গৌরাঙ্গ বিষয়ক পদ। এখানে এক বিষয়টা কেমন না দেখো, যে ভিন্ন ভিন্ন পালা কীর্তনের জন্য ভিন্ন ভিন্ন গৌরচন্দ্রিকার পদ কিন্তু নির্দিষ্ট করা থাকে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন পালা কীর্তনের জন্য ভিন্ন ভিন্ন গৌরচন্দ্রিকার পদ নির্দিষ্ট করা থাকে। এরকম না যে হুট করে যে কোনো একটা গৌরাঙ্গ বিষয়ক পদ নিয়ে নিলাম পালা কীর্তনের আগে ঢুকিয়ে দিলাম ভূমিকাতে, ব্যাস হয়ে গেল গৌরচন্দ্রিকা, না, হবে না, ঠিক আছে? ভিন্ন ভিন্ন পালা কীর্তনের যে কাহিনী, ঠিক আছে, জন্য ভিন্ন ভিন্ন গৌরচন্দ্রিকার কিন্তু পদ নির্দিষ্ট করা থাকে, ঠিক আছে? অর্থাৎ মনে করো একটা হলো পালা কীর্তন হচ্ছে, সেই পালা কীর্তনের যে কাহিনীটা আছে সেই কাহিনীটার জন্য একটা গৌরচন্দ্রিকা রেডি করাই আছে, মানে একটা গৌরাঙ্গ বিষয়ক পদ রেডি করাই আছে, ঠিক আছে? ওই গৌরাঙ্গ বিষয়ক পদটাই তো গৌরচন্দ্রিকাতে কনভার্ট হচ্ছে, তাই না? অর্থাৎ যখনই সেটা ভূমিকা রূপে গাওয়া হবে গৌরাঙ্গ বিষয়ক পদটাকে, তখনই সেটা গৌরচন্দ্রিকা হয়ে যাবে। আসলে তো সেটা গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌরাঙ্গদেবকে নিয়ে লেখা, কিন্তু যখনই সেটা পালাবদ্ধ কীর্তনের শুরুতে গেয়ে দিচ্ছে, হ্যাঁ, ভূমিকা রূপে, তখন সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কি গৌরাঙ্গ বিষয়ক পদ থেকে হয়ে যাচ্ছে গৌরচন্দ্রিকা। বোঝা গেল? তো আজকে আমরা যে পদটা পড়ছি, আজু হামকি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব, এই পদটা কিন্তু গৌরচন্দ্রিকা, অ্যাকচুয়ালি গৌরাঙ্গ বিষয়ক পদ, কারণ গৌরাঙ্গ দেবকে নিয়েই লেখা, কিন্তু গৌরচন্দ্রিকা কেন? কারণ তাহলে মনে রাখবে যে নিশ্চয়ই কোনো না কোনো কাহিনীর সাথে এর মিল আছে, এবং সেই কাহিনীটা যদি পালাবদ্ধ আকারে কীর্তন করা হয় তখন তার ভূমিকা রূপে কিন্তু আজকের এই পদটা নেওয়া যেতে পারে, সেই জন্যই আজকের এই পদটা গৌরচন্দ্রিকা। বোঝা গেল? তাহলে আমরা দেখব কোথার সাথে মিল রয়েছে, তাই না? আশা করি তোমাদেরকে গৌরচন্দ্রিকা জিনিসটা কি সেটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আমি আবার অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে গৌরচন্দ্রিকাটা বুঝতে পেরেছো কিনা। তোমরা লিখবে যে দাদা গৌরচন্দ্রিকাটা বুঝতে পেরেছি, যদি বুঝতে পেরেছো তো এইটা অবশ্যই কমেন্ট করে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে জিনিসটা দিতে পারলাম কিনা, ঠিক আছে? ওকে, এরপরে আর দুটো তথ্য আমরা একটু জেনে নেব, এটাও কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট এখান থেকে। সেটা কি না, প্রথম গৌরচন্দ্রিকা দিয়ে কীর্তনের উদ্বোধন করা হয় কোথায় না খেতুরির মহোৎসবে, করেছেন নরোত্তম ঠাকুর, ঠিক আছে? অর্থাৎ নরোত্তম ঠাকুর খেতুরিতে একটা উৎসব করেছিলেন, ঠিক আছে, কীর্তনের উৎসব। সেখানে এই যে গৌরচন্দ্রিকার কিন্তু উদ্বোধন করা হয় প্রথম, অর্থাৎ গৌরচন্দ্রিকার সূত্রপাত কিন্তু এই খেতুরির মহোৎসবেই। সেখানেই কিন্তু পালা কীর্তনে ভূমিকা রূপে গৌরচন্দ্রিকাকে নেওয়া হয়েছে, গৌরাঙ্গ বিষয়ক পদটাকে অ্যাড করে গৌরচন্দ্রিকা দিয়ে কিন্তু পালা কীর্তন গাওয়া হয়েছে। বোঝা গেছে?
তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে প্রথম গৌরচন্দ্রিকা দিয়ে কীর্তনের উদ্বোধন করা হয় কোথায়, তখন উত্তর হবে খেতুরির মহোৎসবে। স্থানটা হচ্ছে খেতড়ি, আর যেহেতু এই খেতুরিতে মহোৎসবটা আয়োজন করেছিলেন আমাদের এই নরোত্তম ঠাকুর, সেই জন্য সেটাকে বলা হচ্ছে খেতুরির মহোৎসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে গৌরচন্দ্রিকার সূত্রপাত। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে কোথা থেকে গৌরচন্দ্রিকার সূত্রপাত হয়, তাহলে আমরা উত্তর কি দেবো? খেতুরির মহোৎসব থেকে গৌরচন্দ্রিকার সূত্রপাত হয়। বোঝা গেছে? আর একটা তথ্য লেখা নেই এখানে, তো সেটা একটু লিখে নেবে। সেটা কি না, পরীক্ষাতে প্রশ্ন দিতেই পারে যে এই যে নরোত্তম ঠাকুর যে খেতুরিতে যে মহোৎসবটা আয়োজন করেছিলেন, খেতুরির মহোৎসব, কত সালে, এটা দিতেই পারে। সেটা হবে 1581 সালে। এটা একটু খাতাতে বাবারা লিখে নেবে, বা ষোড়শ শতাব্দীর শেষের দিকে। ষোড়শ শতাব্দীর শেষের দিকে বা 1581 সালে নরোত্তম ঠাকুর খেতড়িতে যে মহোৎসবটা আয়োজন করেছিলেন, সেটা এই 1581 সালে। বোঝা গেল? এখান থেকেই কিন্তু গৌরচন্দ্রিকার সূত্রপাতটা হচ্ছে, খেতুরির মহোৎসব থেকে। আশা করি বোঝাতে পেরেছি যে গৌরচন্দ্রিকা কাকে বলে বা গৌরচন্দ্রিকা কি। সেকেন্ড, আর গৌরাঙ্গ বিষয়ক পদ কি বা পূর্বরাগ কি। পূর্বরাগ পর্যায়ে কাকে বলে বোঝাতে পেরেছি। গৌরাঙ্গ বিষয়ক পদ কি আশা করি বুঝতে পেরে গেছো। আর গৌরচন্দ্রিকা কি আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তো অবশ্যই জানাবে, আমি আছি। ঠিক আছে, তো দেখো এই তিনটে থেকে প্রশ্ন হয়। কেমন প্রশ্ন হয় না, পূর্বরাগ পর্যায়ে কাকে বলে হয়েছে। তোমাদের পাঠ্যে যে পূর্বরাগ পর্যায়ের যে পদটি রয়েছে সেটির প্রথম 2 লাইন লেখো, এরকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, পরবর্তী পর্যায়েও কিন্তু আমরা পাবো। এরপরে নেক্সট কোশ্চেন হয় যে গৌরাঙ্গ বিষয়ক পদ আর গৌরচন্দ্রিকার মধ্যে দুটো পার্থক্য লেখো, এটা দিতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 5 নাম্বারের হয়ে আসে যে সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু সমস্ত গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ। আলোচনা করো। এটা কিন্তু আমাদেরকে 5 নাম্বার হিসেবে লিখে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে অনেকটাই হয়ে গেল এটা আলোচনা করতে গিয়ে। এবার আমরা একটু পদে যাই। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে একটু শোনো, ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। ঠিক আছে, যদি অসুবিধা থাকে তখন জানাবে, আমি আছি। দেখো পদটা কে লিখেছেন, পদটা লিখেছেন রাধামোহন ঠাকুর। পদটা লিখেছেন রাধামোহন ঠাকুর। তো এই পদটাতে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি একটু, যে রাধামোহন ঠাকুর দেখছেন কাকে দেখছেন না, গৌরাঙ্গদেবকে। গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্যদেব বেকুল হয়ে আছেন, তার মনটা যেন অস্থির হয়ে আছে, তিনি যেন বেকুল, তার হৃদয় যেন চঞ্চল। এই অবস্থাটা দেখে রাধামোহন ঠাকুর যেন অবাক হয়ে গেছেন। তো রাধামোহন ঠাকুর বলছেন এখানে যে আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ করতলে করই বয়ন অবলম্ব। একটু অর্থগুলো জেনে নি। আজু মানে আজকে, হাম মানে আমি, কি মানে জানোই, পেখলু মানে দেখলাম, নবদ্বীপ চন্দ, নবদ্বীপ চন্দ বলতে শ্রী গৌরাঙ্গ দেবকে বোঝানো হয়েছে বা শ্রী চৈতন্য দেবকে বোঝানো হয়েছে। বোঝা গেছে? করতলে মানে হাতের তলে, এই জায়গাটা, হ্যাঁ হাতের তলে, এইভাবে পরের লাইনটাই রয়েছে। করতলে করই মানে করে, বয়ন মানে মুখমণ্ডল, অবলম্ব মানে অবলম্বন। ঠিক আছে, বোঝা গেল? আজু মানে আজকে, হাম মানে আমি, পেখলু মানে দেখলাম, নবদ্বীপ চন্দ্র বলতে এখানে শ্রী গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্যদেবকে বোঝানো হয়েছে। করতলে মানে হাতের যে তালু বা তল সেটা, করই মানে করে, বয়ন মানে মুখমণ্ডল, আর অবলম্বন মানে হচ্ছে অবলম্বন। আশা করি শব্দের অর্থগুলো ক্লিয়ার করতে পেরেছি। এর মিনিংটা বুঝবো। মিনিংটা কি না, রাধামোহন ঠাকুর বলছেন যে আজকে আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র বলছে আজকে আমি কি দেখলাম, এ কি দেখলাম। কাকে দেখছেন না, নবদ্বীপ চন্দ্রকে দেখছেন। নবদ্বীপ চন্দ্র মানে কি, শ্রী গৌরাঙ্গদেবকে দেখছেন। অর্থাৎ রাধামোহন ঠাকুর অবাক হয়ে গেছেন কাকে দেখে না, নবদ্বীপ চন্দ্র অর্থাৎ গৌরাঙ্গদেবকে দেখে তিনি অবাক হয়ে গেছেন। সেই জন্য তিনি বলছেন আজকে কি আমি দেখলাম। তাহলে রাধামোহন ঠাকুর কি দেখছেন গৌরাঙ্গদেবের না, গৌরাঙ্গদেবকে দেখছেন যে করতলে করই বয়ন অবলম্ব। বয়ন মানে মুখমণ্ডল বলেছিলাম, তার এই গৌরাঙ্গদেব তার মুখমণ্ডলটাকে করতলে অর্থাৎ হাতের তলে এইভাবে অবলম্বন করে যেন রেখেছেন। ঠিক আছে, এটা তিনি দেখছেন কে না, রাধামোহন ঠাকুর। এটার হচ্ছে এর বাচ্চার্থ, সাধারণ অর্থ। এর ভিতরের অর্থ কি, এর আসল অর্থটা কি,
এর আসল অর্থ হচ্ছে রাধামোহন ঠাকুর বলতে চাইছেন এখানে এমন অবস্থায় দেখছেন শ্রী গৌরাঙ্গদেবকে, শ্রী গৌরাঙ্গদেব যেন রাধাভাবে ভাবিত হয়ে ব্যাকুল হয়ে গেছেন কৃষ্ণকে পাবার লালসায়। কৃষ্ণকে একবার দেখার জন্য বা কৃষ্ণকে একবার পাওয়ার জন্য শ্রী গৌরাঙ্গদেব যেন তার যে হাতের তালু বা হাতের তল করতল সেখানে মুখটাকে অবলম্বন রূপে রেখে যেন তিনি বিভোর একটা চিন্তায় মগ্ন হয়ে আছেন। তার হৃদয় যেন আজকে বেকুল কৃষ্ণকে পাওয়ার জন্য। রাধাভাবে ভাবিত হয়ে শ্রী গৌরাঙ্গদেব কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি যেন অস্থির হয়ে পড়েছেন। এই যে রাধাভাবে ভাবিত, এটা মানে কি? রাধাভাবে ভাবিত মানে হচ্ছে কি বাবারা, যে রাধা যেমন কৃষ্ণকে একবার দেখার জন্য বা কৃষ্ণকে পাবার আশায় তার হৃদয় যেমন বেকুল হয়ে ওঠে, কখনো বিরহ যন্ত্রণায় ভোগে, কখনো দুঃখ, কখনো কষ্ট, ঠিক আছে? এই যে ভাব, এক এক নব নব ভাব, রাধাও তার নিজের মনকে স্থির রাখতে পারে না, সেও খুব চিন্তিত অবস্থায় থাকে, ব্যাকুল অবস্থায় থাকে কৃষ্ণকে পাবার লালসায় বা কৃষ্ণকে পাওয়ার আশায়। এই পদটাতে ঠিক তেমনই গৌরাঙ্গ দেবও যেন কৃষ্ণকে পাবার আশায় বেকুল হয়ে উঠেছেন। সেই বেকুল অবস্থাটা ফুটে উঠছে কোথায়? না এই যে করতলে বা হাতের তালুর উপর যে মুখটাকে অবলম্বন করে রেখেছে, এটা মানে কি? চিন্তিত অবস্থায় আছেন। এই চিন্তিত অবস্থায় দেখেই বা চিন্তিত অবস্থার যে বহিঃপ্রকাশ, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমাদের গৌরাঙ্গদেব প্রবল চিন্তায় রয়েছেন। তার হৃদয়ে যেন রাধাভাবে কৃষ্ণকে পাওয়ার আশায় বেকুল হয়ে উঠেছে। বোঝা গেল জায়গাটা? এই যে করতলে করই এই যে করতলে করই বয়ন অবলম্ব, অর্থাৎ তার মুখখানাকে সে হাতের তালুর মধ্যে অবলম্বন করে রেখেছে। এই লাইনটার মধ্যেই কিন্তু প্রকাশিত হচ্ছে বা প্রস্ফুটিত হচ্ছে বা ফুটে উঠছে গৌরাঙ্গ দেবের উদ্বেল হৃদয় বা বেকুল হৃদয়। কৃষ্ণকে পাওয়ার যে একটা প্রবল ইচ্ছা তার হৃদয়ে, সেটা কিন্তু এই লাইনটার মধ্যেই প্রকাশিত হচ্ছে। তার যে মানসিক যে চিন্তা, সেটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। বুঝতে পেরেছ? রাধাও যেভাবে বেকুল হয়ে উঠত কৃষ্ণকে পাওয়ার আশায়, এখানে ঠিক সেভাবেই রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ দেবও যেন কোনো এক মানে কি বলবো, কৃষ্ণকে পাওয়ার লালসায় তিনিও যেন বেকুল হয়ে উঠেছেন। এই বিষয়টা কে দেখছেন? না আমাদের রাধামোহন ঠাকুর দেখছেন। তাই তিনি বলছেন যে আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব। ঠিক আছে? তো নবদ্বীপ চন্দ্র বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নবদ্বীপ চন্দ্র বলতে বোঝানো হয়েছে শ্রী গৌরাঙ্গ দেবকে বা চৈতন্য দেব। বোঝা গেল? তাহলে এই দুটো লাইনের মধ্যে আমাদের প্রস্ফুটিত হচ্ছে গৌরাঙ্গ দেবের কৃষ্ণকে পাওয়ার জন্য যে হৃদয় তার চঞ্চল হয়ে গেছে, হৃদয় অস্থির হয়ে গেছে, সে মানসিক চিন্তার মধ্যে ভিগোর হয়ে আছে, হ্যাঁ, ঘোর হয়ে আছে মানসিক চিন্তার মধ্য দিয়ে। এই দুটো লাইনের মধ্যে কিন্তু আমরা এটাই পাচ্ছি। বোঝা গেছে আশা করি? যদি বুঝতে না পারো তাহলে জানা। এরপরে কি রয়েছে না, পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ। পুনঃ পুনঃ মানে মাঝে মাঝে বা ক্ষণে ক্ষণে, কখনো কখনো। গতাগতি মানে যাওয়া এবং আসা। করু মানে করে, ঘরে মানে ঘর, আর পথ মানে পন্থ মানে পথে, মানে ঘরের পথে। তাহলে কি আর কি হচ্ছে না, পুনঃ পুনঃ গতাগতি, অর্থাৎ মাঝে মাঝে গৌরাঙ্গদেব কি করছেন, ঘরের যে পথ, সেই পথের মধ্য দিয়ে তিনি যাওয়া আসা করছেন। অর্থাৎ তার হৃদয়টা রাধাভাবে ভাবিত হয়ে অস্থির হয়ে গেছে। রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব কৃষ্ণকে পাওয়ার যে তার আশা, সেই আশায় বা কৃষ্ণকে পাওয়ার জন্য গৌরাঙ্গদেবের হৃদয় অস্থির হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। সেই অস্থিরতার কারণে আজকে গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্যদেব নিজেকে আর ধরে রাখতে পারছেন না। সেই জন্য তার এক জায়গাতে আর মন বসছে না। সেই জন্য তিনি কি করছেন না, পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ। সে বারে বারে মাঝে মাঝে সে কি করছে, ঘরের বাইরে যাচ্ছেন, আবার ঘরের ভিতরে আসছেন। অর্থাৎ ঘরের যে পথ, সেই পথের মধ্য দিয়ে তিনি যাওয়া আসা করছেন। এক স্থানে তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না, এতটাই তিনি অস্থির হয়ে গেছেন কৃষ্ণকে দেখার লালসায় বা কৃষ্ণকে পাওয়ার আশায়। আর কি করছে না, ক্ষণে ক্ষণে ফুলবনে চলো একান্ত। এই যে দেখছো, এক জায়গাতে মোটেও থাকতে পারছে না সে, ক্ষণে ক্ষণে মানে মাঝে মাঝে। ঠিক আছে, এখানে একটু ভুল বলে দিলাম, পুনঃ পুনঃ,
ঠিক আছে, পুনঃ পুনঃ মানে হচ্ছে বারে বারে, ঠিক আছে। পুনঃ পুনঃ মানে বারে বারে, দুঃখিত। পুনঃ পুনঃ গতাগতি অর্থাৎ বারে বারে সে ঘরের বাইরে ভিতরে হচ্ছে, ঠিক আছে, আসা যাওয়া করছে, ঠিক আছে, এটা। আর খেনে খেনে মানে হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ, দুঃখিত, হ্যাঁ, খেনে খেনে মানে হচ্ছে মাঝে মাঝে। খেনে খেনে ফুলবনে চলো এই একান্ত, আবার কি করছে না মাঝে মাঝে সে ফুলের বনের দিকে একাকী অবস্থায় চলে যাচ্ছে। এতটাই অস্থির হয়ে গেছে তার হৃদয় কৃষ্ণকে পাওয়ার লালসায় বা কৃষ্ণকে দেখার আশায়, যে কারণে শ্রী চৈতন্যদেব নিজেকে কোনো রকমে ধরে রাখতে পারছেন না। নিজের হৃদয়ের যে অস্থিরতা, সেই অস্থিরতার আগে তিনি পারছেন না নিজেকে টিকিয়ে রাখতে, ঠিক আছে। তার হৃদয়টা আজ অস্থির হয়ে গেছে, উদ্বেল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে। সেই জন্য পুনঃ পুনঃ অর্থাৎ বারে বারে সে বারে বারে কি করছে, বারে বারে সে ঘরের যে পথ, সে ঘরের পথে, পন্থ মানে পথ, ঘরের পথে দিয়ে যাওয়া আসা করছে, ঠিক আছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, পুনঃ পুনঃ গতাগতি, আসা যাওয়া করছে, নিজেকে ধরে রাখতে পারছেন না সে। আবার কি করছে না খেনে খেনে, হুম খেনে খেনে মানে হচ্ছে মাঝে মাঝে, খেনে খেনে সে ফুলবনের দিকে চলে যাচ্ছে একাকী অবস্থায়, ঠিক আছে। তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে আমরা পাচ্ছি যে আমাদের এই গৌরাঙ্গ দেবের যে অস্থির হৃদয় কৃষ্ণকে পাওয়ার আশায়, সেটা আমরা পাচ্ছি। তো এখান থেকে থেকে একটা প্রশ্ন হয়, সেটা কেমন, যে এখানেই বলে দিচ্ছি আমি, দেখো এই যে দুটো লাইন, এই দুটো লাইনের সাথে একটা জায়গার মিল আছে, সেটা কেমন, চণ্ডীদাসের একটা পদ, পরীক্ষাতে প্রশ্ন দেবে যে এই যে তোমাদের এই পদটি রাধামোহন ঠাকুরের এই যে আজু হামকি পেখলু নবদ্বীপ চন্দ্র, এই পদটির সাথে পূর্বরাগের কোন পদের মিল আছে, কিংবা এই যে দুটো লাইন, এই দুটো লাইনের সাথে, বা এই যে পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ, এই লাইনটির সাথে কোন পদকর্তার কোন লাইনের মিল আছে, তখন কি করবে না, দেখো এই পদটার সাথে মিল আছে চণ্ডীদাসের একটা পদের, ঠিক আছে, পূর্বরাগ পর্যায়ের। ওই যে বলেছিলাম গৌরচন্দ্রিকার জায়গাটা, এখান থেকেই কিন্তু এই পদটা গৌরচন্দ্রিকা হয়ে উঠেছে। পদটা কেমন, যে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসা চাই, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চাই। অর্থাৎ রাধা কৃষ্ণকে পাওয়ার আশায় বা কৃষ্ণকে দেখার আশায় তার হৃদয় চঞ্চল হয়ে উঠেছে, তার হৃদয় বেকুল হয়ে উঠেছে, যে কারণে সে নিজেকে ধরে রাখতে পারছে না, তার হৃদয় অস্থির। সেই জন্য সে কি করছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসা চায়, অর্থাৎ সে বারবার যেন ঘরের বাইরে যাচ্ছেন, আবার ঘরের ভিতরে আসছেন। সেই লাইনটাই তো এটা, পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ। এখানেও তো গৌরাঙ্গ দেব শ্রীকৃষ্ণকে দেখার আশায় বা পাওয়ার আশায় তার হৃদয়টা অস্থির হয়ে গেছে, ফলে সে কি করছে, বারে বারে ঘরের বাইরে যাচ্ছে এবং ঘরের ভিতরে আসছে। অর্থাৎ রাধামোহন ঠাকুর যেন পূর্বরাগের রাধার যে ভাব, সেই ভাবটাই যেন এখানে গৌরাঙ্গ দেবের মধ্যে কি ফুটিয়ে তুলেছেন, বুঝতে পারছো। তারপরে দেখো খেনে খেনে ফুলবনে চলো এই একান্ত, এই লাইনটার সাথে মিল আছে ওই যে কদম্ব কাননে চাই। রাধাও যেন নিজের মনকে অস্থির, নিজের মনকে ঠিক রাখতে পারছে না কৃষ্ণকে পাওয়ার আশায়, ফলে সে ঘরের বাইরে যাচ্ছে, ঘরের বাইরে দণ্ডে শতবার ঘরের বাইরে যাচ্ছে এবং আসছে, তিলে তিলে আইসা যায়, ঠিক আছে। তার হৃদয় অস্থির, মন উচাটন, ঠিক আছে, তার হৃদয় অস্থির হয়ে গেছে। আর কি করছে, কদম্ব কাননে চাই, কাননে মানে বাগান, কদম্ব বাগানের দিকে সে চেয়ে আছে, ঠিক আছে, একাকী অবস্থায়। সেটা খেনে খানে ফুলবনে, এখানে ফুলবনে আছে, ফুলবনে আছে, সেখানে কাননে আছে, একই জিনিস হচ্ছে না। তাহলে পূর্বরাগ পর্যায়ের চণ্ডীদাসের লেখা ঘরের বাহিরে দণ্ডে শতবারের যে কাহিনী, সেই কাহিনীটাই কিন্তু এই গৌরাঙ্গ বিষয়ক যে পদটা, এই গৌরাঙ্গ বিষয়ক পদটাতে রয়েছে। তাহলে যদি কখনো ওই যে রাধার যে পূর্বরাগের যে কাহিনীটা রয়েছে, সেটা পালা কীর্তন রূপে, মানে পালা কীর্তনের একটা অংশ রূপে যদি চিহ্নিতকরণ করা হয়, তাহলে তার শুরুতে এই যে পদটা, এই পদটা কিন্তু গাওয়া যেতে পারে। সুতরাং এটা হয়ে গেল কি, আজকের এই পদটা হয়ে গেল গৌরচন্দ্রিকা। আশা করি এবারে বুঝতে পেরেছো, ঠিক না। তো দেখো এখান থেকে প্রশ্ন বলে দিলাম যে পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ, খেনে খেনে ফুলবনে চলো একান্ত, এই যে দুটো লাইন, এই দুটো লাইনের সাথে কোন পদকর্তার কোন পদের মিল আছে, পূর্বরাগ, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, এই লাইনটার সাথে এটার মিল আছে। আর খেনে খেনে ফুলবনে চলো একান্ত, এই লাইনটার সাথে মিল আছে কি, যে রাধা হয়েছে কদম্ব কাননে চাই। বোঝা গেল আশা করি। তাহলে কি হলো, এই চারটা লাইনের মধ্যে আমরা কি পেলাম, আর একটু সামারি হিসেবে দেখে নিই। চারটা লাইনের মধ্যে পেলাম যে রাধামোহন ঠাকুর
গৌরাঙ্গদেবকে দেখে অবাক হয়ে গেছেন। তিনি গৌরাঙ্গদেবকে কেমন অবস্থায় দেখছেন না, গৌরাঙ্গদেব প্রবল চিন্তিত অবস্থায় আছেন। তিনি যেন রাধাভাবে ভাবিত হয়ে, অর্থাৎ গৌরাঙ্গদেব যেন রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে পাওয়ার আশায় বা কৃষ্ণকে একবার দেখার আশায় তিনি, তার হৃদয়ে যেন অস্থির হয়ে উঠেছে। সেই অস্থিরতায় গৌরাঙ্গদেব কি করছেন না, পুনঃ পুনঃ অর্থাৎ বারে বারে গতাগতি মানে আসা যাওয়া করছেন। কোথায় না, ঘরের রাস্তায়, এইদিকে ঘরের রাস্তা দিয়ে যাচ্ছে, আবার আবার আসছে। আর কি করছেন না, ক্ষণে ক্ষণে ফুল বনে চলো একান্ত, অর্থাৎ মাঝে মাঝে সে ফুলের বনের দিকে একাকী অবস্থায় চলে যাচ্ছে। আশা করি এই 4টে লাইন আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এরপরে এই অস্থিরতার ফলে কি হচ্ছে না, ছল ছল নয়ন কমল সুবিলাস, একটু ভালো করে শুনবে। ছল ছল নয়ন কমল সুবিলাস নব নব ভাব করত প্রকাশ। ঠিক আছে, এটা প্রাচীন স্বরবৃত্ত ছন্দে লেখা, তো সেই জন্য টানটা এরকম হচ্ছে। হ্যাঁ, ছল ছল নয়ন কমল সুবিলাস নব নব ভাব করত প্রকাশ। ঠিক আছে, অর্থাৎ কি হলো না, প্রথমে সুবিলাস মানে একটু জেনে নাও। সুবিলাস মানে হচ্ছে শৌখিন, ঠিক আছে, মনোরম, ঠিক আছে, বুঝতে পেরেছ, মনোরম বা শৌখিন। ঠিক, তাহলে কি হচ্ছে না, ছল ছল নয়ন কমল সুবিলাস, কমল মানে পদ্ম ফুল, অর্থাৎ গৌরাঙ্গদেবের যে দুখানি চোখ সেটা পদ্ম ফুলের সাথে তুলনা করেছেন। আর এই চোখ দুটো কেমন না, শৌখিন, সুবিলাস, মনোরম। তাহলে কি না, রাধা ভাবে ভাবিত হয়ে, এই এই লাইনটার মিনিং বলছি। হ্যাঁ, ছল ছল নয়ন কমল সুবিলাস, অর্থাৎ রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব কৃষ্ণকে একবার পাবার লালসায়, তার হৃদয় যখন অস্থির, তার হৃদয় যখন চঞ্চল, তখন সেই চঞ্চল অবস্থায়, হ্যাঁ, চঞ্চল হৃদয় এর যে কি বলবো, চঞ্চল হৃদয়ের যে মানসিক অবস্থা, ঠিক আছে, সেই অবস্থা থেকে প্রস্ফুটিত হচ্ছে কি না, এই ভাবটা, ছল ছল নয়ন কমল সুবিলাস, অর্থাৎ কি না, রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব কৃষ্ণকে দেখার আশায় বা পাবার লালসায় তার যে পদ্ম ফুলের মতো দুটো চোখ, সেই দুটো চোখ কি হচ্ছে, ছল ছল করছে, অর্থাৎ ছল ছল হয়ে যাচ্ছে তার দুটো চোখ। এই দুটো চোখ পদ্ম ফুলের মতো মনোরম। ঠিক আছে, বা আমরা এইভাবেও কিন্তু এই লাইনটাকে বিশ্লেষণ করতে পারি যে রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব শ্রীকৃষ্ণকে একবার পাবার আশায় বা একবার দেখবার লালসায় তার পদ্ম ফুলের মতো যে দুটি মনোরম বা শৌখিন দুটি চোখ, সেই দুটি চোখ কি ছল ছল করছে। আর কি হচ্ছে না, নব নব ভাব করত পরকাশ, আর পাশাপাশি কি হচ্ছে, নব নব ভাব প্রকটিত হচ্ছে। পরকাশ, পরকাশ মানে হচ্ছে প্রকটিত বা প্রকাশিত হচ্ছে। নব নব ভাব মানে নতুন নতুন ভাব, এই ভাব মানে আমি আসছি এখনই। ঠিক আছে, অর্থাৎ আমরা এই দুটো লাইনের মধ্য দিয়ে আমরা কি পেলাম সেটা একটু বুঝে নিই আবার একবার। যে সুবিলাস মানে বললাম শৌখিন বা মনোরম বা সুন্দর। ঠিক আছে, অর্থাৎ রাধামোহন ঠাকুর বলতে চাইছেন যে রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব বা গৌরাঙ্গদেব বা চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায় বা একবার দেখবার লালসায় গৌরাঙ্গদেবের যে কোমল দুটি শৌখিন চোখ বা সুন্দর বা কি বলবো, কোমলীয় যে দুটো চোখ পদ্ম ফুলের মতো, সেই দুটো চোখ কি হচ্ছে, ছল ছল করছে, এবং কি করছে না, নব নব ভাব করত প্রকাশ, এবং গৌরাঙ্গ দেবের মধ্যে যেন নব নব ভাব প্রকটিত হচ্ছে। তো এই যে নব নব ভাব, এই ভাবটা যেন রাধার নব নব ভাব, অর্থাৎ রাধা যেমন কৃষ্ণকে দেখার লালসায় বা তাকে পাবার লালসায়, তার মধ্যেও যেমন নব নব ভাব প্রকটিত হয়েছে, সেও ঘরের মধ্যে থাকতে পারছে না, সে বারবার যাচ্ছে আসছে, কদম্ব কাননের দিকে চেয়ে থাকছে, একটা অস্থিরতার মধ্য দিয়ে যে নব নব প্রতিক্রিয়াগুলো ঘটছে, সেটাই হচ্ছে এখানে ভাব। তো এখানে যদি পরীক্ষাতে প্রশ্ন হয় যে নব নব ভাব, ঠিক আছে, ভাব মানে কি আমি এখনই আসছি, নব নব ভাব বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে, তাহলে আমরা কি লিখব, এই যে করতলে করয় বয়ন অবলম্ব, ঠিক আছে, অর্থাৎ শ্রী চৈতন্যদেব কৃষ্ণকে দেখার লালসায় সে হাতের তালুতে মুখকে অবলম্বন করে রেখেছে, এটা একটা ভাব। ঠিক আছে, সে পুনঃ পুনঃ গতাগতি করু ঘরপন্থ, অর্থাৎ ঘরের বাইরে সে যাচ্ছে আবার আসছে,
বারে বারে, ঠিক আছে, পুনঃ পুনঃ মানে বারে বারে যাচ্ছে আসছে, এটা একটা ভাব। তারপরে খেনে খেনে ফুলবনে চলই একান্ত, সে মাঝে মাঝে ফুলের বাগানের দিকে চলে যাচ্ছে, এটা একটা ভাব। ঠিক আছে, ছল ছল নয়ন কমল সুবিলাস, অর্থাৎ তার মনোরম সুবিলাস মানে মনোরম বা শৌখিন, অর্থাৎ চৈতন্য দেবের যে পদ্ম ফুলের মতো মনোরম বা কোমল, ঠিক আছে, বা শৌখিন দুটি চোখ ছলছল করছে রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে দেখার জন্য, এবং কি হচ্ছে নবনব ভাবগুলো প্রকটিত হচ্ছে, নবনব ভাবগুলো এগুলো যেগুলো বললাম। ঠিক আছে, এরপরে ভাব। ভাব মানে কি একটু দেখে নাও, ভাব মানে একটু খাতাতে লিখে নেবে। দেখো ভাব, ভাব শব্দটা হচ্ছে কি বলতো, ভাব শব্দটি বৈষ্ণব দর্শনের একটা বিশিষ্ট পরিভাষা, বৈষ্ণব দর্শন। ঠিক আছে, ওকে। ভাব কি না, রতি নামক স্থায়ী ভাবের জাগরণে নির্বিকার চিত্তের প্রাথমিক বিক্রিয়াকেই ভাব বলা হয়। ভাব মানে বলতে পারো মনের একটা বিশেষ অনুভূতি, ঠিক আছে, সেটা হচ্ছে ভাব। তো এটা বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, আমাদের 9টা ভাব সম্ভবত। ঠিক আছে, তো 9টা ভাব একদিন আলোচনা করতে হবে বৈষ্ণব শাস্ত্রকে কেন্দ্র করে, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে অত ডিপলি আলোচনায় যাব না, জাস্ট জেনে রাখো যে রতি নামক স্থায়ী ভাবের জাগরণে নির্বিকার চিত্রের প্রাথমিক বিক্রিয়াকেই বলা হচ্ছে ভাব। গৌরাঙ্গদেব ভাব, গৌরাঙ্গদেবের যে ভাব আমরা দেখতে পাচ্ছি সেটা যেন এখানে রাধার ভাব, অর্থাৎ কি রাধা যেমন পূর্বরাগ পর্যায়ে রাধার যে ভাব আমরা দেখব পরবর্তী পদগুলোতে, কিংবা আমরা দেখে এসেছি, ঠিক আছে, বা দেখতে পাই, ঠিক আছে, যে রাধাও যেমন কৃষ্ণকে দেখার আশায় তার বিভিন্ন নব নব ভাব প্রকটিত হচ্ছে, তার হৃদয় কখনো বিরহ জ্বালায় ভুগছে, হ্যাঁ, কখনো স্থির থাকতে পারছে না, ফলে ঘরের বাইরে যাচ্ছে আসছে, তার চোখও ছলছল করছে, ঠিক আছে, কৃষ্ণকে দেখার লালসায়। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু এখানে রাধামোহন ঠাকুর গৌরাঙ্গ দেবের মধ্যে, গৌরাঙ্গ দেবের মধ্যে কি প্রস্ফুটিত করেছেন বা ফুটিয়ে তুলেছেন। বোঝা গেল? তাহলে কি হলো, এত দূর অবধি কি হলো আবারও একবার বলবো, তাহলে তোমাদের মুখস্থের মতো হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা আলোচনা করিনি তারপরে বলছি। তো এই যে নব নব ভাব করত পরকাশ, এই যে নব নব ভাব যে চৈতন্য দেবের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে বা প্রকাশ হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে যে পুলক মুকুল বর ভরু শবদেহ, অর্থাৎ পুলক মুকুল বর ভরু শব দেহ। ঠিক আছে, অর্থাৎ তারপরে কি হচ্ছে, এই যে নব নব ভাবের ফলে শ্রী গৌরাঙ্গ দেবের যে দেহ সেটা কিসে ভরে উঠছে, পুলক মুকুলে ভরে উঠছে, বা পুলক মুকুলে ভরে উঠছে। এই যে পুলক, পুলক মানে আমরা বলি না তো পুলক জেগেছে রে, হ্যাঁ, বলি তো এরকম, পুলক মানে রোমাঞ্চ বা আনন্দ। ঠিক আছে, পুলক মানে হচ্ছে আনন্দ বা রোমাঞ্চ বা রোমাঞ্চ। ঠিক আছে, রোমান্স না, রোমাঞ্চ। ঠিক আছে, মুকুল বর, মুকুল মানে আমরা সবাই জানি প্রস্ফুটিত ফুলের যে কুড়ি। ঠিক আছে, গাছের প্রাথমিক অবস্থায় যে প্রস্ফুটিত ফুল, প্রথম যে ফুলের যে কুড়িটা সেটাই হচ্ছে মুকুল। ঠিক আছে, আম্র মুকুল, আম মুকুল, ছোট যে ফুলটা, ঠিক আছে, সেটা তো মুকুল, আমরা সকলেই জানি প্রস্ফুটিত প্রাথমিক কুড়িটা হচ্ছে মুকুল। তো এখানে রাধামোহন ঠাকুর গৌরাঙ্গ দেবকে কার সাথে তুলনা করছে, পুষ্প বৃক্ষের সাথে তুলনা করছে। কেমন না, পুষ্প বৃক্ষে প্রাথমিক অবস্থায় যখন ওই পুষ্প বৃক্ষের যে ফুল সেটা কড়ি অবস্থায় থাকে, তখন যেমন পুরো গাছটাকে রোমাঞ্চে বা পুলকে ভরিয়ে তুলে, ঠিক সেরকম ভাবেই এই যে রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ দেবের যে নবনব ভাব, এই নবনব ভাবের প্রকাশে গৌরাঙ্গ দেবের বা শ্রী চৈতন্যের বা শ্রী চৈতন্য দেবের পুরো শরীর পুলক মুকুলে ভরে উঠছে, রোমাঞ্চে মানে ভরে উঠছে, রোমাঞ্চে তার পুরো শরীর শিহরিত হচ্ছে। বোঝাতে পেরেছি জায়গাটা? আবারও একবার বলছি যে কি, এই যে পুরো জায়গাটা, অর্থাৎ গৌরাঙ্গদেব রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে দেখার লালসায় তার হৃদয়ের মধ্যে যে নবনব ভাব প্রকটিত হচ্ছে, সেই নবনব ভাবের ফলে, ঠিক আছে, কি হচ্ছে না, গৌরাঙ্গদেবের বা শ্রী চৈতন্যদেবের পুরো শরীরটা রোমাঞ্চে বা আনন্দে ভরপুর হয়ে উঠছে, বা কি পুলক মুকুলে ভরে উঠছে। পুলক মুকুল মানে হচ্ছে আনন্দ মুকুলে ভরে উঠছে, যেমনটা করে একটা গাছের, হ্যাঁ, প্রস্ফুটিত যে ফুল, প্রাথমিক যে প্রস্ফুটিত যে ফুলের কড়ি, সেটা যেমন গাছটাকে রোমাঞ্চে পরিপূর্ণ করে তোলে, এখানে ঠিক সেরকম ভাবেই গৌরাঙ্গ দেবের যে নব নব ভাব,
সেই নব নব ভাবগুলো গৌরাঙ্গ দেবের পুরো শরীরটাকে পুলক মুকুলে বা আনন্দের ভরপুর বা আনন্দে শিহরিত করছে, বা পুলকে বা রোমাঞ্চে শিহরিত করে তুলছে, বা মানে ভরে ভরে তুলছে তার পুরো শরীরটাকে বা তার দেহটাকে। বোঝা গেল বাবারা? আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকো তো জানাবে। এরপরে রাধামোহন ঠাকুর বলছেন, এটা হচ্ছে ভণিতাংশ। রাধামোহন কছু না পাওয়াল থেহ। কছু মানে কিছু, না পাওয়াল, পাওয়াল মানে পাওয়া, আর থেহ মানে থই। ঠিক আছে, অর্থাৎ রাধামোহন ঠাকুর বলছেন যে এই যে পুরো ঘটনাটা নবদ্বীপ চন্দ অর্থাৎ আমাদের শ্রী গৌরাঙ্গের যে অতল স্পর্শ, যে ভালোবাসা কৃষ্ণের প্রতি, যে প্রেম, সেই অতল স্পর্শ প্রেমের থই কিছু খুঁজে পেলেন না কে, না রাধামোহন ঠাকুর। এই যে গৌরাঙ্গ দেব কৃষ্ণের প্রতি তার যে সমুদ্র সমান যে ভালোবাসা, যে প্রেম, সেই প্রেমের কোনো থয়েই খুঁজে পেলেন না কে, না আমাদের এই রাধামোহন ঠাকুর। বোঝা গেল? এটা হচ্ছে পুরো পদটা। এরপরে এটা আমরা পুরো ডিটেলস আলোচনা করলাম লাইন ধরে ধরে। এবার একটু সামারি ভাবে আলোচনা করব, যার যেখানে যদি কোনো ডাউট থাকে তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে শুনে নেবে। প্রথমে বললাম যে রাধা পূর্বরাগ পর্যায়ে যেভাবে রাধা কৃষ্ণকে পাওয়ার যে আশায় তার হৃদয় কখনো বিরহ জ্বালায় ভুগছে রাধার, রাধা কখনো অস্থির হয়ে উঠছে, রাধা কখনো ঘরের ভিতরে থাকছে, আবার কখনো ঘরের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, কখনো সে মাঝে মাঝে কদম্ব কাননের দিকে চেয়ে থাকছে। এই যে পুরো জায়গাটা, লাইন চলে গেল, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটাকেই যেন রাধামোহন ঠাকুর তার এই পদটাতে কি করেছে, মানে ফুটিয়ে তুলেছেন। কার মাধ্যমে? না গৌরাঙ্গ দেবের মাধ্যমে। বোঝা গেল? ওকে, এরপরে দেখে নাও, এটা খুলে নি। এরপরে কি হচ্ছে, এরপরে আমরা একটা জায়গা পাচ্ছি যে রাধামোহন ঠাকুর গৌরাঙ্গ দেবকে দেখছেন। ঠিক আছে, দেখছেন গৌরাঙ্গদেব বেকুল অবস্থায় হয়ে আছেন। তো সেটাই রাধামোহন ঠাকুর বলছেন, আজকে আমি একই দেখলাম। অর্থাৎ গৌরাঙ্গদেব যেন চিন্তিত অবস্থায় আছেন, রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গদেব প্রবল চিন্তায় মগ্ন হয়ে আছেন কৃষ্ণকে পাবার লালসায়। এই দুটো লাইনে সেটা পাচ্ছি। আবার কি হচ্ছে, সেই চিন্তামগ্ন অবস্থায় যেন গৌরাঙ্গদেব কৃষ্ণকে পাওয়ার আশায় তার মনকে আর ধরে রাখতে পারছে না, তার ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছে সে। সেই জন্য সে পুনঃ পুনঃ অর্থাৎ বারে বারে সে গতাগতি করছে, আসা যাওয়া করছে। কোথায়? না ঘরপন্থ। পন্থ মানে পথে, ঘরের যে পথ, হ্যাঁ, আসা যাওয়া করছে সে বারে বারে। আর কি হচ্ছে, না ক্ষণে ক্ষণে ফুলবনে চলো একান্ত। অর্থাৎ সে মাঝে মাঝে কি করছে, ফুলবনের দিকে সে একাকী অবস্থায় চলে যাচ্ছে। হলো। এরপরে কি হচ্ছে, না এরপরে রাধামোহন ঠাকুর বলছেন যে এই যে পুরো ভাবটা বা রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে দেখার লালসায়, ঠিক আছে, গৌরাঙ্গ দেবের যে মধুর সুবিলাস, মধুর শৌখিন যে পদ্ম ফুলের মতো যে দুটো চোখ, সেই দুটো চোখ ছলছল করছে, এবং কি হচ্ছে, না নব নব ভাব করত প্রকাশ। অর্থাৎ নব নব ভাব প্রকাশিত হচ্ছে, প্রকটিত হচ্ছে কার, না গৌরাঙ্গ দেবের। এখানে নব নব ভাবটা যেন রাধিকার ভাব, পূর্বরাগের যে রাধিকার ভাব, সেই ভাবেই যেন গৌরাঙ্গ দেবের মধ্যে ফুটিয়ে তুলেছেন আমাদের রাধামোহন ঠাকুর। আর এই নবনব ভাবে কি করছে, না গৌরাঙ্গ দেবের পুরো শরীরটাকে আনন্দে পুলক মুকুলে ভরিয়ে তুলছে। এখানে গৌরাঙ্গ দেবকে রাধামোহন ঠাকুর পুষ্পবৃক্ষের সাথে তুলনা করেছেন। কেন? পুষ্পবৃক্ষে যখন প্রস্ফুটিত যে ফুলের কড়ি, যখন সেই বৃক্ষটাকে ভরিয়ে তুলে রোমাঞ্চে, তখন সেই পুরো বৃক্ষটা কিন্তু রোমাঞ্চে ভরে ওঠে। ঠিক আছে, ঠিক সেরকমই রাধামোহন গৌরাঙ্গ দেবের যে নবনব ভাব, এই নবনব ভাবের ফলে, হ্যাঁ, গৌরাঙ্গ দেবের পুরো শরীরটা যেন পুলক মুকুলে অর্থাৎ আনন্দে রোমাঞ্চে ভরে উঠছে। ঠিক আছে, বা শিহরিত হচ্ছে। তো এই যে পুরো জায়গাটা, এই যে গৌরাঙ্গ দেবের যে অতল স্পর্শী যে প্রেম, সমুদ্র সমান যে প্রেম, এই প্রেমের কোনো থই খুঁজে পাচ্ছেন না কে, না আমাদের রাধামোহন ঠাকুর। এখানে এটাই কিন্তু শেষে বলা হয়েছে। আশা করি তোমাদের পদটা বোঝাতে পেরেছি। পদটা অনেকটাই বড় হয়ে গেল। ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাও। পদটা অনেকটাই বড় হয়ে গেল, তো তার জন্য আমি দুঃখিত। প্রাথমিক অবস্থায় রয়েছে। এই পদটা থেকে যে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেবে সেটা একটু দেখে নাও। ঠিক আছে, একটু করে নাও যে নবদ্বীপ চন্দ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। ওকে, গৌরাঙ্গ দেবের দুটি চোখ কিসের সাথে তুলনা করা হয়েছে?
নব নব ভাব করত পরকাশ। এখানে নব নব ভাবগুলি কি কি? ঠিক আছে, আর কি না, পুলক মুকুল বর ভরু সব দেহ। ঠিক আছে, গৌরাঙ্গ দেবকে, গৌরাঙ্গ দেবের দেহকে, গৌরাঙ্গ দেবের দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ওটা চোখকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আর এখানে গৌরাঙ্গ দেবের দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অর্থাৎ এই যে গৌরাঙ্গ দেবের যে দেহটা, সেটা কি পুষ্পবৃক্ষ। ঠিক আছে, পুষ্পবৃক্ষে যেমন প্রস্ফুটিত ফুল, এই বৃক্ষটাই তো ফুল ধরবে, তাই না? আর এখানে এই দেহ, দেহ আছে বলেই তো নবনব ভাবগুলো প্রকাশিত হচ্ছে। সে তো দেহটাকে নিয়েই নবনব একটা অনুভূতিকে সে প্রতিক্রিয়া রূপে সে প্রস্ফুটিত করছে, তাই না? সেটাই। তো এখানে নব, এখানে কি পুলক মুকুলবর ভরু সবেদ, অর্থাৎ কি না, তার দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে এটা। আর এখানে এই দুটো এখানে যেটা রয়েছে যে পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থ, এই লাইনটির সাথে পূর্বরাগের কোন পদকর্তার কোন লাইনটির মিল আছে? ঠিক আছে, আর এই পদটির ভণিতাংশ লেখো। হয়েছে, এইগুলো করবে। আর দুটো প্রশ্ন, একটা হচ্ছে খেতুরির মহোৎসব কত সালে নরোত্তম ঠাকুর আয়োজন করেছিলেন? ঠিক আছে, আর গৌরচন্দ্রিকার প্রবক্তাকে। ঠিক আছে, এই যে এই গোটা কয়েক প্রশ্ন তোমরা খাতা কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, যদি কোনো জায়গাতে ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। ঠিক আছে, তোমাদের আলোচনাগুলো কেমন লাগছে এটাও জানাবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন ভিডিও দিতে পারলাম না এই কারণে, কারণ এত গরম, ফ্যান চলছে না। ফ্যান চলছে না মানে কি, চালাইনি ভিডিও করার সময়, তাই না? প্রচুর গরম লাগছে আমাকে এখনো, আর লাইন তো চলে গেছে এমনিতেই, আর ভিডিও করার সময় ফ্যান চালালে প্রচুর আওয়াজ পাবে, সেই জন্য ফ্যান বন্ধ করাই থাকে। তো যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়, 51 মিনিটের ক্লাস। ঠিক আছে, ক্লাসগুলো তোমরা অফলাইনের মতো করেই করবে। আশা করি তোমাদের এই ক্লাসগুলো হেল্প হয়, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারি আমি তোমাদের, সেই জন্যই ক্লাসগুলো বড় হয়। ঠিক আছে, মানে উপরে উপরে আমি চলে যেতে পছন্দ করি না। হ্যাঁ, যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে কি না, যে ক্লাসটা করালাম সেই ক্লাসের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো বললাম, যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম কাজ হিসেবে, সেগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপরে পরবর্তী যে ক্লাস সেটা তোমাদের দ্বিতীয়তম পদ আলোচনা করা হবে। আর বৈষ্ণব পদাবলী থেকে আমি শর্ট কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেবো, এই পদটি থেকেও শর্ট কোশ্চেন লিখিয়ে দেবো, কেননা এই পদটি থেকে যে তাৎপর্যগুলো আছে সেগুলো লিখতে একটু অসুবিধা হবে তোমাদের। বুঝতে তো তোমরা পেরে যাবে, কিন্তু লিখতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো লিখিয়ে দেবো কোনো একটা ভিডিও। ঠিক আছে, তো এটাও হতে পারে যে এর পরবর্তী ক্লাসে এই পদটা থেকে আমি শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিলাম, তোমাদেরকে লিখিয়ে দিলাম। তারপরে আমরা যাব যে তোমাদের দ্বিতীয়তম পদ রয়েছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চন। ঠিক আছে, ওইটা।